আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসাইন। আজকে আপনাদের সাথে আমার রিফিউজ অ্যান্ড এক্সক্রিটা উপরে একটু ভাইবা সেশন হবে। আর হাউজিং এর উপরে কিছু কথা বলবো। তো এনভায়রনমেন্টাল হেলথ এর আজকে হচ্ছে আমার সাথে লাস্ট টপিক রিফিউজ, এক্সক্রিটা এবং হচ্ছে হাউজিং। এর আগে ২টা ক্লাস নেওয়া হয়েছে আপনাদের। তো রিফিউজ অ্যান্ড এক্সক্রিটা থেকে যে কোয়েশ্চেন গুলা খুব ইম্পর্টেন্ট, আমি সেগুলো একটু জোর দিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো আশা করছি তোমাদের উপকারেই আসবে। ওকে, মেইন সেশনে চলে যাচ্ছি তাহলে। এখানে তোমাদের রিফিউজ এবং এক্সক্রিটা থেকে যে কোশ্চেন গুলা করবে, যেমন শুরুতে রিফিউজ নিয়ে একটু বলি যে রিফিউজের ডেফিনিশন হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করবে যে রিফিউজটা বলতে আমরা কি মিন করছি। ঠিক আছে, রিফিউজটা কাকে বলে? তো রিফিউজটা হচ্ছে যে এনি ওয়েস্ট ম্যাটেরিয়াল ফ্রম ইউর হোম, রেস্টুরেন্ট or এনি আদার এস্টাবলিশমেন্ট। ঠিক আছে, তাহলে রিফিউজের অ্যানাদার নেম সেটাকে বলা হচ্ছে সলিড ওয়েস্ট। হ্যাঁ, তাহলে এটা যখন তোমার হোম অথবা রেস্টুরেন্ট থেকে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা আসবে সেটাকে আমরা রিফিউজ বলছি। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন তোমাদের এখানে করতে পারে যে রিফিউজের কিছু কিছু এক্সাম্পল দাও। ঠিক আছে, হ্যাঁ, তো কিছু এক্সাম্পল যদি তোমাদেরকে জিজ্ঞেস করে শুরুতেই, যে তাহলে এক্সাম্পল গুলো হবে এমন যে তোমার যেমন পেপার, হ্যাঁ, ডাস্ট, অথবা তোমার হচ্ছে গ্লাস, হ্যাঁ, এগুলো হচ্ছে যে আমার রিফিউজের এক্সাম্পল। তারপর ভেজিটেবল পিলিংস, হ্যাঁ, লেফট ওভার ফুড প্রোডাক্ট, হ্যাঁ, বা এগুলা এক্সাম্পল হচ্ছে আমার রিফিউজ বা সলিড ওয়েস্ট। ঠিক আছে, তো তোমাকে এখানে কোশ্চেন আরেকটা করতে পারে যে রিফিউজ ক্লাসিফিকেশন। ঠিক আছে, তুমি কিভাবে রিফিউজটাকে ক্লাসিফাই করতে পারো, বা হোয়াট আর দি টাইপস অফ রিফিউজ। হ্যাঁ, রিফিউজের টাইপস গুলা কি কি? তো রিফিউজের টাইপ গুলার মধ্যে ৩ রকমের টাইপস রয়েছে। একটা হচ্ছে, আমি একে বলবো গার্বেজ, রাবিশ এবং হচ্ছে অ্যাশ। হ্যাঁ, তাহলে নেক্সট কোশ্চেন তোমাকে করবে যে তুমি গার্বেজ কাকে বলতেছো বা রাবিশ কাকে বলছো, বা দুইটার মধ্যে ডিফারেন্স কি, গার্বেজ এবং রাবিশের মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে তোমাকে বলতে হবে যে গার্বেজটা হচ্ছে যে পুট্রিফায়েবল ফুড প্রোডাক্টস বা লেফট ওভার পুট্রিফায়েবল ফুড প্রোডাক্টস, তাকে বলা হচ্ছে গার্বেজ। হ্যাঁ, দি লেফট ওভার পুট্রিফায়েবল ফুড প্রোডাক্ট যেটা, সেটাকে বলা হচ্ছে গার্বেজ। মানে তুমি কোনো কিছুর খাবার আইটেম এর অবশিষ্ট অংশ, লাইক হচ্ছে যেমন ওয়েস্ট ফুড, হ্যাঁ, বা তুমি হচ্ছে ভেজিটেবল পিলিংস, হ্যাঁ, যেগুলো সোর্স হচ্ছে কোথায়, কিচেনে। তাহলে এই ধরনের যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমি কি বলবো, গার্বেজ বলবো। তাহলে গার্বেজ গুলা হচ্ছে যে আমরা লং টার্ম ধরে সেটাকে মানে সংরক্ষণ করব না, সেটা আমরা স্টোরেজ করব না। ঠিক আছে, কেন করব না? কারণ সেখানে তখন কি হবে, পারমেন্টেশন হবে এবং পচন হবে। ঠিক আছে, তাহলে আমরা লং টার্ম স্টোরেজটা ডিসকারেজ করবো ইন কেস অফ গার্বেজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে পচনশীল। মনে রাখতে হবে আমাদেরকে, কারণ ভাইবাতে এই জিনিসগুলো তোমাদেরকে ধরবে যে গার্বেজটা কি, হ্যাঁ, গার্বেজের এক্সাম্পলটা কি, হ্যাঁ, গার্বেজের সোর্স কি, কোন জায়গা থেকে তুমি গার্বেজের কমন পাচ্ছ, তোমাকে তোমার বাসায় গার্বেজের কমন সোর্সটা কি। তাহলে তুমি বলতে পারো যে কিচেন থেকে তোমার হচ্ছে যে একটা সোর্স অফ গার্বেজ। আচ্ছা, তাহলে নেক্সট আরেকটা কোশ্চেন তোমাদেরকে করতে পারে যে রাবিশ কাকে বলে, বা গার্বেজ এবং রাবিশের মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে রাবিশটা কি? জাস্ট হচ্ছে গার্বেজের উল্টাটাকে আমরা বলবো রাবিশ। দ্যাট মিনস এটা হবে যে নন পুট্রিফায়েবল ওয়েস্ট ম্যাটেরিয়াল। নন পুট্রিফায়েবল ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে বলা হচ্ছে রাবিশ, যেটা পচবে না। ঠিক আছে, যেটা হচ্ছে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটা পচবে না। যেমন একটা এক্সাম্পল গুলো হতে পারে, যেমন পেপার হতে পারে, বিটস অফ উড, গ্লাস, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার মেটেল, এনি ডার্টি সাবস্টেন্স, এগুলো হচ্ছে আমার ওয়েস্ট প্রোডাক্ট, যেটা কিনা নন পুট্রিফায়েবল, এদেরকে বলা হচ্ছে রাবিশ। তাহলে আরেকটা হচ্ছে যে অ্যাশ। হ্যাঁ, আরেকটা টাইপস এর মধ্যে পড়ছে যে অ্যাশ। তাহলে অ্যাশটা হচ্ছে কি? অ্যাশটা হচ্ছে যে আমি কয়লা বা কাঠ পোড়ানোর পরে যে অবশিষ্ট যে অংশটা থাকে, অবশিষ্ট যে লেফট ওভার প্রোডাক্টটা থাকে, ইন প্রোডাক্টটা থাকে, সেটাকে বলা হচ্ছে অ্যাশ বা ছাই। ঠিক আছে, তাহলে সেটা সোর্স হতে পারে যে এনি হোম বা রেস্টুরেন্ট থেকে এই প্রোডাক্ট গুলা আমার আসতে পারে। তাহলে তোমাকে শুরুতেই এই রিফিউজ চ্যাপ্টারে যদি কোশ্চেন করা হয়, তাহলে ডিফাইন রিফিউজ একটা কোশ্চেন আসবে। তারপর হোয়াট আর দ্য টাইপস অফ রিফিউজ এর কোশ্চেন আসবে। গিভ দি এক্সাম্পল অফ রিফিউজ এর এক্সাম্পল গুলা কি কি। তারপর হচ্ছে তোমাকে এখানে কোশ্চেন করতে পারে যে আমার
রিফিউজ এবং গার্বেজের মধ্যে ডিফারেন্সটা কি, দ্যাট মিনস হচ্ছে দুইটা ডেফিনেশন, একটা পুট্রিফায়াবল একটা নন পুট্রিফায়াবল। তারপরে তোমাকে এখানে কোশ্চেন করবে যে গার্বেজের সোর্স কি, কোন জায়গা থেকে তুমি তোমার বাসায় গার্বেজের সোর্সটা কি, ঠিক আছে। এখানে ওরা এক্সটার্নাল কিছু টিচার রয়েছে, তোমাকে হয়তো এরকম ভাবে কোশ্চেন করতে পারে যে তুমি যে টেবিলে পরীক্ষা দিচ্ছ তার সামনে কতগুলো প্রোডাক্ট থাকবে, হ্যাঁ, তাহলে তুমি এখানে আসলে দেখে হয়তো বলতে পারো যে এখানে একটা ফুড আইটেম রাখা রয়েছে টিচারের সামনে, তারপর হচ্ছে গ্লাস রাখা রয়েছে, তো তুমি সেখান থেকে হয়তো এটাকে বলতে পারো যে এটা যদি আমার গ্লাসটা হয় নন পুট্রিফায়াবল সেটা হচ্ছে যে রাবিশ, হ্যাঁ, যদি কোনো ফুড প্রোডাক্ট থাকে সেটা যদি আমি রেখে দিই তাহলে সেটা হচ্ছে পুট্রিফায়াবল ফুড প্রোডাক্ট হবে। তাহলে এটা হচ্ছে অ্যানালিটিক্যাল টাইপ, একদম অন দ্য স্পট তোমাকে হয়তো এরকম ভাবে কোশ্চেন করতে পারে টিচার। তাহলে এই যে রিফিউজ এর এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট আরেকটা কোশ্চেন, এটা হয়তো রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে হয়তো তোমাদেরকে কোশ্চেন করতে পারে রিফিউজ এর সোর্স কি কি, কোথায় কোথায় তুমি রিফিউজ পাচ্ছ, সেটা হচ্ছে যে সোর্সের উপরে ডিপেন্ড করে। যেমন স্ট্রিট থেকে তুমি রিফিউজ পাচ্ছ, তারপর হচ্ছে তুমি ডোমেস্টিক থেকে তুমি রিফিউজ পাচ্ছ, ইন্ডাস্ট্রি থেকে তুমি রিফিউজ পাচ্ছ, তারপর হচ্ছে যে অ্যানিমাল যে হাজবেন্ডারি রয়েছে যেমন স্টেবল রিফিউজ, হ্যাঁ, এগুলো থেকে পাচ্ছ। এটা খুব বেশি তোমাদের জন্য মানে ভাইবা টপিক হিসেবে খুব বেশি সিগনিফিকেন্ট না, এটা অ্যাজ ইউজুয়াল যেটা রয়েছে তোমরা এটা মুখস্থ করবা। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই কোশ্চেনটা দুইটা ভাবে করতে পারে তোমাদেরকে, যে অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেন লাইক রিফিউজ কজেস পাবলিক হেলথ নিউসেন্স বা পাবলিক হেলথ প্রবলেম, ঠিক আছে, জাস্টিফাই ইউর স্টেটমেন্ট, ঠিক আছে। তাহলে এই স্টেটমেন্টটাকে তোমাকে জাস্টিফিকেশন করতে হবে যে কেন বলা হচ্ছে যে আমার রিফিউজটা একটা পাবলিক হেলথ প্রবলেম, ঠিক আছে। আরেকটা কোশ্চেন এখানে হয়তো করতে পারে যে হেলথ প্রবলেম অথবা হেলথ হ্যাজার্ড ডিউ টু রিফিউজ, হ্যাঁ, যদি আমি রিফিউজটাকে প্রপার ওয়েতে ডিসপোজ করতে না পারি তাহলে রিফিউজ কি কি ধরনের হেলথ প্রবলেম গুলো ক্রিয়েট করবে, অথবা রিফিউজ কজেস পাবলিক হেলথ প্রবলেম জাস্টিফাই ইউর স্টেটমেন্ট। এখানে দুইটা কোশ্চেনের মোটামুটি অ্যান্সারটা হচ্ছে যে মোটামুটি সেম। তাহলে অ্যান্সারটা হবে এমন যে যদি আমি রিফিউজটাকে আমি প্রপার ওয়েতে ডিসপোজাল না করি তাহলে প্রবলেম গুলো হবে সেখানে হচ্ছে যে আমার হাউস ফ্লাই বা ফ্লাই ব্রিডিং প্লেস হিসেবে সেটা কাউন্ট হবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমার ডিজিজ ট্রান্সমিশন হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রডেন্ট সেখানে গিয়ে ঝামেলা করবে, যে তুমি একটা ময়লা আবর্জনা স্তূপে গিয়ে, ঠিক আছে, একটা রডেন্ট এনিমেল গুলা তখন সেখান থেকে ডিজিজ গুলা ট্রান্সমিট করবে, যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়াবর্ন ডিজিজ। তোমার হচ্ছে যে ফুড, হ্যাঁ, ফুড কন্টামিনেটেড হবে যদি তুমি প্রপার ওয়েতে রিফিউজটাকে ডিসপোজ না করো। তারপর হচ্ছে তোমার সয়েল, তারপর হচ্ছে ওয়াটার, এগুলো পলিউটেড হবে, এবং একটা আনসাইটি এপিয়ারেন্স যদি ক্রিয়েট হয় সেখান থেকে দেখতে এটা তোমার কাছে ওটা অড লুকিং হবে, এবং হচ্ছে সাথে হচ্ছে যে এটাতে আমার ব্যাড অর্ডার বা আনপ্লেজেন্ট স্মেল এখান থেকে চলে আসবে। তাহলে এই যে প্রবলেম গুলো হয় সেগুলাই হচ্ছে হ্যাজার্ড ডিউ টু রিফিউজ, অথবা এই কজেস পাবলিক হেলথ নিউসেন্স জাস্টিফাই ইউর অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট গুলো বলবা যে এখানে রডেন্ট এসে ডিস্টার্ব করবে সেখান থেকে ভেক্টরবর্ন ডিজিজ হবে, ফ্লাই এসে ব্রিডিং প্লেস হিসেবে কাউন্ট হবে সেখান থেকে ভেক্টরবর্ন ডিজিজ হবে, তারপর হচ্ছে ফুড এবং ওয়াটারটাকে কন্টামিনেট করবে, সাথে হচ্ছে আরেকটা পয়েন্ট আগলি অ্যাপিয়ারেন্স এর জন্য এটা দেখতে হচ্ছে তোমার একটা খুব বেশি ভালো দেখাবে না, এবং সাথে এখান থেকে একটা ফাউল স্মেল ডিসচার্জ হবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট গুলো আমরা বলবো এই কোশ্চেনের অ্যান্সারে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে তোমাদেরকে পড়বে, এটা রিটেনও হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট, যে কোশ্চেনটা হচ্ছে যে তুমি কি মেথডে তুমি রিফিউজটাকে ডিসপোজ করবা, ঠিক আছে। ডিসপোজাল মেথড গুলা কি কি রয়েছে সেটা তোমাদের রিটেন বলো, ভাইবা বলো, এবং ভাইবাতে প্রত্যেকটা মেথড থেকে ছোট ছোট করে তোমাদেরকে দুই একটা কোশ্চেন করতে পারে, ঠিক আছে। কারণ ভাইবাটা হয় অনেক অল্প সময়, ঠিক আছে, তো 10 to 20 মিনিটের মধ্যে তোমাকে জাজ করবে, সুতরাং এখানে কথা মুখস্থ বলার কোনো কিছু নাই এখানে, ঠিক আছে। এখান থেকে হয়তো কয়েকটা কোশ্চেন করবে। এখন শুরুতে আমি বলে নিচ্ছি যে তুমি রিফিউজটা তো এক্সাম্পল করে তুমি জানলা, তাহলে রিফিউজ তুমি কিভাবে স্টোর করবা, স্টোরটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যেটা পচনশীল এবং হচ্ছে অপচনশীল দুইটা সেপারেট প্লাস্টিক কন্টেইনারে সেটা আমি স্টোর করব, ঠিক আছে, এটা আমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং স্টোরেজ যেটা করব, যে বিনটাতে রাখবো সেই বিনটাতে অবশ্যই ঢাকনা থাকবে, ঠিক আছে। তাহলে আমি কখনোই দুইটা একসাথে আমি কালেক্ট করব না, যেটা আমরা প্রায় সময় করে থাকি, দুইটা একসাথে কালেক্ট করব না। আমরা পচনশীল এবং অপচনশীল, পুট্রিফায়াবল এবং হচ্ছে নন পুট্রিফায়াবল প্রোডাক্ট গুলাকে আমরা আলাদাভাবে সেপারেট করে প্লাস্টিক বিনে আমরা এটা স্টোর করব। এবং এই কালেকশনটা হবে তোমার কখন হবে, কালেকশনটা হবে তোমার হচ্ছে যে ওভারনাইট, ঠিক আছে। তুমি রাতে কালেকশন করবে, সকালবেলা এটা তুমি
ডিসপোজ করে ফেলবা, ঠিক আছে? রাতে কালেকশন করতে হবে, সকালবেলা তুমি এটাকে ডিসপোজ করবা, ঠিক আছে? তাহলে ডিসপোজাল মেথড গুলা হচ্ছে কি কি রয়েছে এখানে? 6টা মেথড রয়েছে, ঠিক আছে? এবং 6টা মেথডের নামই টিচাররা শুনতে চায়, ঠিক আছে? 6টা মেথড কি কি? প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ডাম্পিং, সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্যানিটারি ল্যান্ড ফিলিং বা কন্ট্রোল টিপিং, তারপরে হচ্ছে আমার ইনসিনারেশন, কম্পোস্টিং, ম্যানিউর পিট এবং হচ্ছে বিউরাল, ঠিক আছে? তাহলে এই যে 6টা নাম, এই 6টা নাম আমাকে অবশ্যই 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 জানতে হবে, ঠিক আছে? এই 6টা নাম আমি ভুল করলে চলবে না। এখন যে প্রিন্সিপাল মেথড গুলোর মধ্যে একটা একটা করে তোমাদেরকে বলি। প্রথম যে মেথডটা সেটা হচ্ছে ডাম্পিং, ঠিক আছে? মনে রাখতে হবে এই যে 6টা মেথড গুলোর মধ্যে সবচেয়ে ইনসেনিটারি মেথড, আনস্যাটিসফ্যাক্টরি মেথড যেটা বলবো সেটা হচ্ছে ডাম্পিং, ঠিক আছে? এটা আমাকে কোশ্চেন করবে তোমাদেরকে যে সবচেয়ে আনসেনিটারি মেথড কোনটা, ইনসেনিটারি মেথড কোনটা, আনস্যাটিসফ্যাক্টরি মেথড কোনটা, এই 6টার মধ্যে সবচেয়ে আনস্যাটিসফ্যাক্টরি এবং হচ্ছে ইনসেনিটারি মেথড হচ্ছে ডাম্পিং। ডাম্পিংটা কি? ডাম্পিংটা হচ্ছে একটা লো লাইং এরিয়া যদি থাকে, সেই লো লাইং এরিয়াতে গিয়ে আমি আমার ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলাকে ফেলে দিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, এবং এই ফেলে দিলে কি হবে, একটা ওপেন স্পেস তোমার এই প্রবলেম গুলো হবে, পাবলিক হেলথ প্রবলেম গুলা তোমার হবে। কি কি হবে? এখান থেকে একটা ফাউল স্মেল ডিসচার্জ হবে, ঠিক আছে? এখানে ফ্লাই এসে ব্রিডিং করবে, তারপর হচ্ছে যে ভেক্টর বর্ন ডিজিজ গুলো হবে, এখান থেকে সয়েল এবং হচ্ছে যে ওয়াটার কন্টামিনেট হবে, হ্যাঁ? তাহলে এই প্রবলেম গুলো হবে, যার কারণে এটাকে আমি কখনোই বলবো না যে এটা স্যানিটারি গুড স্যানিটারি মেথড, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে যে মোস্ট ইনস্যানিটারি মেথড এবং এটার কিছু ড্রব্যাকস রয়েছে, সেই ড্রব্যাকস গুলো আমরা তোমাদেরকে বলেছি, ঠিক আছে? ওকে, নেক্সট যেটা লাগবে সবচেয়ে এখানে স্যাটিসফ্যাক্টরি মেথড, যেটা যদি তোমার অ্যাভেলেবল ল্যান্ড থাকে, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে ল্যান্ড রয়েছে, সে অ্যাভেলেবল ল্যান্ড থাকলে তোমার জন্য স্যাটিসফ্যাক্টরি মেথড হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিল, ঠিক আছে? স্যানিটারি ল্যান্ডফিল বা কন্ট্রোল টিপিং। এখানে কি হয়? এখানে হচ্ছে যে একটা ট্রেঞ্চ করা হয়, গর্ত করে তুমি হচ্ছে যে পার ডে তোমার ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো ফেলে দিয়ে এখানে হচ্ছে যে একটা এট দ্য এন্ড অফ দ্য ডে একটা আর্থ কভারিং দিয়ে ফেলা হয়, ঠিক আছে? এবং এটারও যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা কম্পোস্ট হিসেবে ইউজ করা যায়, ঠিক আছে? এবং এটা হচ্ছে মোস্ট স্যাটিসফ্যাক্টরি মেথড হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিল, ঠিক আছে? আচ্ছা, থার্ড যেটা সেটা হচ্ছে ইনসিনারেশন, ঠিক আছে? তাহলে ইনসিনারেশন একটা প্রসেস, যে প্রসেসটা হচ্ছে যে আমরা কি করি, কোন ধরনের ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো এটার মাধ্যমে আমরা ডিসপোজ করে থাকি, হসপিটাল ওয়েস্ট, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আমার হসপিটাল ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা যেগুলা কিনা হচ্ছে মোস্ট হচ্ছে যে ইনফেকশাস, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই ইনফেকশাস প্রোডাক্ট গুলা আমরা কি করব, ইনসিনারেশন এর মাধ্যমে আমরা এটাকে ডিসপোজ করব, ঠিক আছে? এবং যে ডিভাইসটা এখানে ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ইনসিনারেটর, ঠিক আছে? ইনসিনারেশনটা হচ্ছে প্রসেস, ইনসিনারেটরটা হচ্ছে যে ডিভাইস বা ইনস্ট্রুমেন্ট, ওই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে দিয়ে আমরা কি করব, হসপিটাল ওয়েস্ট গুলাকে ডিসপোজ করব, ঠিক আছে? এবং এটার এন্ড যে প্রোডাক্ট তৈরি হবে ইনসিনারেশনে সেটাকে বলা হচ্ছে ক্লিংকার এবং হচ্ছে অ্যাশ, ঠিক আছে? হ্যাঁ, ছোট নুড়ি কণার মতো প্রোডাক্ট তৈরি হবে এবং হচ্ছে অ্যাশ, ঠিক আছে? ছাই তৈরি হবে। তাহলে এটা হচ্ছে তোমার আরেকটা ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন। তাহলে ইনসিনারেশন থেকে যেটা হয় যে কোন ওয়েস্ট গুলো আসবে, হসপিটাল ওয়েস্ট গুলো আসবে, এবং এটার ইন প্রোডাক্টটা কি, অ্যাশ এবং হচ্ছে ক্লিংকার, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে যে আরেকটা মেথড হচ্ছে কম্পোস্টিং। কম্পোস্টিং মেথডটা কি? কম্পোস্টিং মেথডটা একটু ডিফারেন্ট ওয়েতে মনে রাখবে যে এখানে শুধুমাত্র রিফিউজটা আমরা ডিসপোজ করব না, এটা হচ্ছে দুইটাই চলে আসবে এখানে। এখানে রিফিউজের সাথে সাথে তোমার এক্সট্রিটাটাও চলে আসবে। তাহলে দুইটাকে যখন আমি একসাথে কালেক্ট করব এবং যেটা কিনা আমার কম্পোস্ট হিসেবে আমরা এগ্রিকালচার পারপাসে এটাকে আমরা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে কম্পোস্টিং, ঠিক আছে? কম্পোস্টিংটা হচ্ছে যে মিক্স মেথড, ঠিক আছে? এখানে আমার রিফিউজও থাকবে, আমার নাইট সয়েলও থাকবে, এতটুকু আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর এটার ইন প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে কম্পোস্ট, এবং মেইনলি কম্পোস্টে আমার কি থাকবে, নাইট্রেট এবং ফসফেট থাকবে, এবং এটা এগ্রিকালচার পারপাসে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, থার্ড যেটা সেটা ফোর্থ যেটা সেটা হচ্ছে ম্যানিউর পিট, ঠিক আছে? তো ম্যানিউর পিটটা মনে রাখতে হবে যে রিফিউজ ডিসপোজালের জন্য ম্যানুয়াল পিটটা আমরা ইউজ করব কোথায়, রুরাল এরিয়াতে, হ্যাঁ? রুরাল সেটিংস এ ম্যানুয়াল পিট ইউজ করা হয়, হ্যাঁ? এটা আমার আরেকটা ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন যে আমাদের গ্রামীণ এরিয়ার জন্য ভিলেজ লেভেলে আমরা কোন মেথড
বেশি আমরা ইউজ করব, ঠিক আছে? যেখানে আমার অ্যাভেলেবল ল্যান্ড নাই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা জায়গায় গর্ত করে সেখানে আমি আমার ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো সেখানে আমি ফেলে দিব, 8 লেয়ারে কভারিং করব 5 থেকে 6 মাস ভাবে। এরকম ভাবে রাখলে এট দ্য এন্ড প্রোডাক্ট যেটা সেটাতে আমার ম্যানুয়ারটা ক্রিয়েট হবে এবং এই ম্যানুয়ারটা আমার এগ্রিকালচার পারপাসে আমি সেটাকে আমি ইউজ করতে পারবো। তাহলে হচ্ছে মোস্ট স্যাটিসফ্যাক্টরি মেথড ইন রুরাল এরিয়া হচ্ছে ম্যানুয়ার পিট, ঠিক আছে? ওকে, লাস্ট যেটা রয়েছে বিউরাল, ঠিক আছে? এটা শুধু মনে রাখতে হবে কোথায় আমরা ইউজ করব, ক্যাম্পে আমরা ইউজ করব। তাহলে এটা তোমাদের রিটেনের জন্য যেমন ইম্পর্টেন্ট, ভাইবার জন্য হচ্ছে যে এরকম ছোট ছোট কোশ্চেন কিছু করবে, ঠিক আছে? যে মেথড কি কি মেথড রয়েছে, 6টা মেথডের নাম বলতে হবে। ডাম্পিংটা কেন হচ্ছে যে আনস্যাটিসফ্যাক্টরি মেথড, তার পিছনে কারণগুলো তোমাকে বলতে হবে, অলরেডি আমি বলে ফেলছি। তারপরে তোমাকে এখানে কোশ্চেন করবে যে নেক্সট যে মেথডটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি মেথড কোনটা, ডাম্পিং এই টোটাল রিফিউজ ডিসপোজালের মধ্যে মোস্ট স্যাটিসফ্যাক্টরি মেথডটা হচ্ছে কন্ট্রোল টিপিং বা স্যানিটারি ল্যান্ডফিল। রুরাল এরিয়ার জন্য আমরা কোন মেথড ইউজ করব, ম্যানুয়ার পিট। ছোট ক্যাম্পের জন্য আমরা কোন মেথড ইউজ করব, বিউরাল। হসপিটাল ওয়েস্ট গুলো আমরা ডিসপোজ করব কোন মেথডে, ইনসিনারেশনের মাধ্যমে, ঠিক আছে? তাহলে টোটাল আমার রিফিউজ ডিসপোজালটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে আমার এতটুকুই হচ্ছে রিপোর্ট থেকে খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরেকটা কোশ্চেন তোমাকে হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে এখানে কয়েকটা, একটা কোশ্চেন হয়তো তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে যে তোমরা হয়তো হসপিটাল মুভমেন্ট করতে সেখানে হচ্ছে যে কয়েক রকমের বিন দেখতে পারো বিভিন্ন কালারের, ঠিক আছে? হ্যাঁ, কোনোটা রেড, কোনোটা ইয়েলো, কোনোটা ব্ল্যাক, ঠিক আছে, কোনোটা গ্রিন। তাহলে এটাতে মনে রাখতে হবে যে কোন ব্যাগে কোন কন্টেইনারে আমাদের কি কি ধরনের হসপিটাল ওয়েস্ট গুলা সেখানে জমা থাকে। যেমন আমার রেড ব্যাগে থাকবে মোস্ট ইনফেকশাস ওয়েস্ট ম্যাটেরিয়াল ফ্রম হসপিটাল, ঠিক আছে, যেটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল এবং হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল ওয়েস্ট প্রোডাক্ট। ডোমেস্টিক কিছু লাইক ওয়েস্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্রিন ব্যাগে রাখবো আমরা। তারপরে হচ্ছে ব্লু ব্যাগে রাখবো হচ্ছে যে শার্প ইনস্ট্রুমেন্ট গুলা, সেগুলো থাকবে হচ্ছে ব্লু ব্যাগে। ইয়েলো প্লাস্টিক ব্যাগে থাকবে হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, মাইক্রোবায়োলজিক্যাল এন্ড ব্যাকটেরিওলজিক্যালি ওয়েস্ট বা সলিড বায়োমেডিক্যাল ওয়েস্ট প্রোডাক্ট গুলো থাকবে ইয়েলো প্লাস্টিক ব্যাগে। এবং ব্ল্যাক প্লাস্টিক ব্যাগে থাকবে ডিসকার্ডেড মেডিসিন এবং হচ্ছে সাইটোটক্সিক ওয়েস্ট। তাহলে এই ক্লাসিফিকেশনটুকু তোমরা একটু দেখে নিতে পারো এবং এটা তোমাদের রশিদ কবির হায়দারে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, রশিদ কবির হায়দারটা বইটা ওপেন করে এটা একটু তোমরা দেখে নিতে পারো। এটা হয়তো কোনো টিচার এসে তোমাদেরকে জিজ্ঞেস করলেও করতে পারে। আচ্ছা, নেক্সট যেটা বলবো যে টপিকটা সেটা হচ্ছে এক্সক্রিটা ডিসপোজাল, ঠিক আছে? হ্যাঁ, এক্সক্রিটা ডিসপোজালের প্রথম যে কোশ্চেনটা করতে পারে যে তোমার ইমপ্রপার ওয়েতে যদি এক্সক্রিটা তুমি ডিসপোজ করো তাহলে তোমার কি কি ধরনের প্রবলেম হবে, ঠিক আছে? হ্যাঁ, যে এক্সক্রিটা তুমি ঠিকভাবে যদি ডিসপোজ করতে না পারো তাহলে তোমার কি কি প্রবলেম হবে। প্রথম প্রবলেম যেটা হতে পারে আমার ওয়াটারটা পলিউশন হতে পারে, আমার সোয়েলটা পলিউশন হবে, তারপর হচ্ছে আমার ফুডটা কন্টামিনেটেড হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ব্রিডিং প্লেস অফ বা প্রপাগেশন অফ ফ্লাইস হবে, ঠিক আছে? তাহলে এই 4টা কথা আমরা বলতে পারবো যে যদি তোমাকে এই কোশ্চেনটা করা হয় যে হেলথ হ্যাজার্ড ডিউ টু ইমপ্রপার ডিসপোজাল অফ এক্সক্রিটা, ঠিক আছে? এক্সক্রিটা মানে হচ্ছে নাইট সয়েল বা ফিসেস, ঠিক আছে? ওকে, এখন এখানে তোমাকে আরেকটা কোশ্চেন করতে পারে ফিকাল বন্ড ডিজিজের এক্সাম্পল দাও। ফিকাল বন্ড ডিজিজের এক্সাম্পল, ফিকাল বন্ড ডিজিজের এক্সাম্পল দিতে গেলে তোমাকে মনে রাখার সহজ উপায়টা হচ্ছে যে ওয়াটার বন্ড যে ডিজিজ গুলো রয়েছে ওই ডিজিজ গুলো হচ্ছে আমার ফিকাল বন্ড ডিজিজ, ফিকোরাল রুট দিয়ে ট্রান্সমিশন হয়, ঠিক আছে? হ্যাঁ, ফিকোরাল দিয়ে ট্রান্সমিশন হয়, মুখ দিয়ে ঢুকবে, তোমার হচ্ছে ফিসেস দিয়ে বের হবে আমার ইনফেক্টিভ এজেন্টটা। তাহলে এখানে আমার ভাইরাল কিছু ডিজিজ রয়েছে লাইক পোলিওমাইলাইটিস, হেপাটাইটিস এ, ই, হ্যাঁ, রোটাভাইরাল ডায়রিয়া, এগুলো হচ্ছে ভাইরাল ডিজিজ। ব্যাকটেরিয়াল ডিজিজ গুলোর মধ্যে যেমন রয়েছে তোমাদের টাইফয়েড, প্যারাটাইফয়েড, হ্যাঁ, তারপর হচ্ছে কলেরা, সেগুলোসিস, ঠিক আছে? এগুলো হচ্ছে যে আমার ব্যাকটেরিয়াল ডিজিজ। কিছু রয়েছে আমার প্রোটোজোয়াল লাইক অ্যামিবিয়াসিস, জিয়ারডিয়াসিস, হ্যাঁ, হেলমিনথেকের মধ্যে রয়েছে যেমন অ্যাসকেরিয়াসিস এবং হচ্ছে অ্যানকাইলোস্টোমিয়াসিস, ঠিক আছে? তাহলে নামগুলা এটা হচ্ছে ফিকাল বন্ড ডিজিজ, হ্যাঁ, ফিকাল বন্ড ডিজিজ বা এক্সক্রিটা বন্ড ডিজিজ। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট যে আমার এক্সক্রিটা থেকে কিভাবে আমার একটা নিউ হোস্টেড ডিজিজটা ক্যারি হয়, হ্যাঁ, নিউ হোস্টেড ডিজিজটা ট্রান্সমিট হয় কিভাবে, এটা একটা কোশ্চেন করতে পারে যে হাউ ডিজিজ আর ক্যারিড ফ্রম এক্সক্রিটা, এক্সক্রিটা থেকে কি হয়। তাহলে মনে রাখতে হবে আমার এক জায়গায় ফিসেস রয়েছে, যে সেই ফিসেস থেকে আমাকে 5টা চ্যানেল দিয়ে
5 চ্যানেল দিয়ে হচ্ছে তোমার নিউ হোস্টে তোমার এটা ক্যারি করে নিয়ে যেতে পারে। তাহলে ফিসেস থেকে এই 5টা চ্যানেলটাকে, ফিসেস থেকে যদি ওয়াটার বা ফ্লুইডের মাধ্যমে এটা তোমার ক্যারি হতে পারে, ফিসেস থেকে ফিঙ্গারের মাধ্যমে সেটা ক্যারি করতে পারে, ফিসেস থেকে হচ্ছে ফ্লাই এর মাধ্যমে সেটা ক্যারি করতে পারে, ফিসেস থেকে সয়েলের মাধ্যমে ক্যারি করতে পারে, ফিসেস থেকে ফুডের মাধ্যমে এটা ক্যারি করতে পারে, ঠিক আছে, একটা নিউ হোস্টে। তাহলে আমি আবার বলি 5টা চ্যানেল, এই 5টা চ্যানেলের নাম হচ্ছে কি কি? 5টা চ্যানেলের নাম হচ্ছে ওয়াটার, ফিঙ্গার, হ্যাঁ, ওয়াটার থাকবে, ফিঙ্গার থাকবে, সয়েল থাকবে, ফ্লাই থাকবে, ফুড থাকবে, ঠিক আছে। এই পিসেস থেকে আমার এই 5টা চ্যানেল দিয়ে এটা নিউ হোস্টে আমার আমার ডিজিজটা ট্রান্সমিট করবে, ঠিক আছে। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক চলে আসবে যে হোয়াট ডু ইউ মিন বাই স্যানিটেশন ব্যারিয়ার। স্যানিটেশন ব্যারিয়ারটা কি, তোমাকে জিজ্ঞেস করবে যে স্যানিটেশন ব্যারিয়ারটা কি। খুব সিম্পল, আমি যে তোমাদেরকে বলেছি যে পিসেস থেকে 5টা চ্যানেলে যাবে, তাহলে আমাকে এখন কি করতে হবে, একটা ব্যারিয়ার, একটা বাধা দিতে হবে। সেই বাধাটা আমরা কোথায় দিব? সেই বাধাটা আমরা দিব হচ্ছে পিসেস এবং এই যে 5টা চ্যানেল রয়েছে সেই 5টা চ্যানেলের মাঝখানে দিব, ঠিক আছে। একটা ব্যারিয়ার যদি আমি ইম্পোজ করতে পারি ইন বিটুইন পিসেস এন্ড 5 চ্যানেল, তাহলে সেটা আমার হয়ে যাবে স্যানিটেশন ব্যারিয়ার, ঠিক আছে। এই স্যানিটেশন ব্যারিয়ারটা কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে যে আমার ডিজিজ কন্ট্রোল এবং হচ্ছে প্রিভেনশন করছে। কিভাবে? চেইন অফ ইনফেকশন যেটা রয়েছে সেই চেইন অফ ইনফেকশনকে ব্রেক ডাউন করছে, ঠিক আছে, হ্যাঁ, ব্রেক ডাউন অফ চেইন অফ ইনফেকশন, ঠিক আছে, হ্যাঁ। এখন স্যানিটেশন ব্যারিয়ারে এখানে বলা হয়েছে আমার কোন কোন লেভেলে আমার করতে হয়েছে, যে ফিসেসটাকে আমি আলাদা রাখবো, তারপর হচ্ছে ওয়াটার সাপ্লাই যেন প্রোটেকশন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, ফুড যেন প্রোটেক্টেড থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, পার্সোনাল হাইজিন দ্যাট মিনস হচ্ছে যে আমার ফিঙ্গার এবং আমার হ্যান্ড যেন ওয়াশিংটা যেন আমি এনশিওর করতে পারি, তারপর হচ্ছে ফ্লাই যেন কন্ট্রোল হয়। তাহলে এটা হচ্ছে যে আমার এই লেভেলে আমার ব্যারিয়ারটাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা সুন্দর একটা ছবি রয়েছে তোমাদেরকে, যে একদিকে ফিসেস গোল করে দেওয়া আর 5টা চ্যানেলের নাম লেখা রয়েছে, মাঝখানে একটা ব্যারিয়ার দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে আরেকটা কোশ্চেন চলে আসবে এখানে, যে এক্সক্রিটা ডিসপোজালের মেথড গুলা বলতে পারো কিনা, ঠিক আছে। তো এটা মনে রাখার হচ্ছে যে এটাতে আমরা প্রথমেই বলে নিব যে এক্সক্রিটা ডিসপোজালের মেথড হচ্ছে 2 রকম। একটা হচ্ছে যে আমার যে এরিয়াতে আমার আন্ডার পাইপ ট্রাঙ্ক চ্যানেল নাই, ঠিক আছে, কিছু যে সুয়ারের যে চ্যানেল রয়েছে, যে ওই চ্যানেল যেখানে থাকবে না সেটাকে বলা হচ্ছে আনসিউড এরিয়া। লাইক মনে করো যে তোমাদের গ্রামে, ঠিক আছে, গ্রামে যদি থাকে তাহলে মনে করো যে আন্ডার ট্যাঙ্ক কোনো চ্যানেল নাই, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে আনসিউড এরিয়া। সেই আনসিউড এরিয়াতে হচ্ছে 2 রকমের মেথড রয়েছে, একটা হচ্ছে যেমন কি সার্ভিস টাইপ, একটা হচ্ছে নন সার্ভিস টাইপ। নামগুলো আমাকে মনে রাখতে হবে। নন সার্ভিস টাইপের আন্ডারে আমাকে মনে রাখতেই হবে ওয়াটার সিল ল্যাট্রিন, ঠিক আছে। সেই ওয়াটার সিল ল্যাট্রিন রিগার্ডিং কয়েকটা কোশ্চেন তোমাদেরকে পরীক্ষা হলে অবশ্যই ধরবে, ঠিক আছে। নামগুলো আমি বলছি না এখন। সিওয়ার্ড এরিয়াতে যেটা হয় যে ওয়াটার ক্যারেজ সিস্টেম এন্ড সুয়ারেজ সিস্টেম বা সুয়েজ ট্রিটমেন্ট বলা হচ্ছে, যে ওয়াটার ক্যারেজ সিস্টেম, সেই ওয়াটার ক্যারেজ সিস্টেমটা হয়তো তোমাকে ভাইবা 3 ডিটেলস না ধরলেও এটা তোমাদের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে ওয়াটার ক্যারেজ সিস্টেমটা কি, হ্যাঁ, ইন ডিটেলস এটা তোমাদের পরীক্ষা হয়তো রিটেনে আসতে পারে, ঠিক আছে, যে কিভাবে কি করে, ঠিক আছে, যে প্রাইমারি ট্রিটমেন্ট রয়েছে, সেকেন্ডারি ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এখন আমি বলেছি যে ওয়াটার সিল ল্যাট্রিন, ঠিক আছে, হ্যাঁ। তাহলে ওয়াটার সিল ল্যাট্রিনের শুরুতেই আমি বলে নিচ্ছি তোমাদেরকে যে এটা আরেকটা কোশ্চেন তোমাদের, যে স্যানিটারি ল্যাট্রিনটা কি। স্যানিটারি ল্যাট্রিনটা একটা গুড এক্সাম্পল অফ স্যানিটেশন ব্যারিয়ার, ওকে। স্যানিটেশন ব্যারিয়ারের একটা গুড এক্সাম্পল হচ্ছে আমার স্যানিটারি ল্যাট্রিন। তাহলে স্যানিটারি ল্যাট্রিনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া গুলা কি? সেই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে স্যানিটারি ল্যাট্রিনটা আমার এমন হবে যেটা কখনো এক্সিটা কখনোই আমার ওয়াটার বা সারফেস বা গ্রাউন্ড ওয়াটারটাকে কন্টামিনেট করবে না, হ্যাঁ, ওকে। তারপরে যে সেটা কখনো সয়েলটাকে কন্টামিনেট করবে না, যেটা ফ্লাই এর অ্যাক্সেসে কখনো এটা যাবে না, ঠিক আছে, বা আদার রডেন্ট এনিমেল, হ্যাঁ, ওগুলোর এক্সপোজারে কখনো সে যাবে না, এরকম ভাবে এটা স্যানিটেশন ব্যারিয়ার, স্যানিটারি ল্যাট্রিনটা হবে। এবং আরেকটা হচ্ছে যে এটা কখনোই নিউসেন্স ক্রিয়েট করবে না, কোনো আনসাইটি অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করবে না। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি থাকে সেটা হচ্ছে একটা গুড স্যানিটারি ল্যাট্রিন, ওকে। এবং আমি বলেছি স্যানিটারি ল্যাট্রিন একটা গুড এক্সাম্পল অফ স্যানিটেশন ব্যারিয়ার। স্যানিটেশন ব্যারিয়ার ভালো একটা এক্সাম্পল হচ্ছে স্যানিটারি ল্যাট্রিন। তাহলে এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে বলেছি যে নন সার্ভিস টাইপের মধ্যে ওয়াটার সেল ল্যাট্রিনটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমরা যারা বাসায় থাকো, বাসায় ইউজ করো যে ওয়াটার সিল ল্যাট্রিন,
এটা তোমরা জানো যে এটা অটোমেটেড, পিছনে তোমাদের ফ্লাশ দেওয়া থাকে। সেটাই হচ্ছে যে ওয়াটার সিল ল্যাট্রিন, যেখানে একটা হচ্ছে ওয়াটারের একটা লাইন থাকবে, একটা ট্র্যাপ থাকবে, ঠিক আছে, ওয়াটার সিল থাকে, হ্যাঁ, ওয়াটার একটা লেয়ার থাকে, যার কারণে তোমার হচ্ছে যে ফিসেসটা এখান থেকে আর দেখা যায় না, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা টার্ম চলে আসবে, হ্যান্ড ফ্লাশড ওয়াটার সিল ল্যাট্রিন, ঠিক আছে। এটা সাধারণত হচ্ছে যে রুরাল এরিয়াতে আমরা বেশি ইউজ করে থাকি, রুরাল ফ্যামিলিদের জন্য যে ইউজ করা হয় হ্যান্ড ফ্লাশড ওয়াটার সিল ল্যাট্রিন, ঠিক আছে। আচ্ছা, এই স্যানিটারি ল্যাট্রিনে কিছু সুবিধা রয়েছে, সুবিধাগুলো মোটামুটি ক্রাইটেরিয়ার সাথে মিল রয়েছে, যে যদি আমরা একটা ওয়াটার সিল ল্যাট্রিন যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এটা কি কি সুবিধা প্রোভাইড করবে। যেহেতু এটার ওয়াটার একটা সিল থাকে, হ্যাঁ, নাইট সয়েলটা তখন কি হয়, ফ্লাইয়ের এক্সপোজারে যেতে পারে না, ঠিক আছে, হ্যাঁ, ফ্লাইয়ের এক্সপোজারে যেতে পারে না, ঠিক আছে। এটা একটা ভালো সুবিধা। তারপরে হচ্ছে কি এখান থেকে বিভিন্ন ধরনের গ্যাস বা ফাউল স্মেল যেটা সেটা আসলে বের হয় না, সেটা একটা সুবিধা রয়েছে। তারপর হচ্ছে যে যখন একবার ফ্লাশ করা হয়, নাইট সয়েল বা ফিসেস সেটা আর ভিজিবল থাকে না, এয়ার ওয়াটার বা সয়েল এগুলার পলিউশনটাকে সে প্রিভেন্ট করে। তারপর হচ্ছে যে ফ্লাই এর ব্রিডিং প্লেস হিসেবে সেটা প্রিভেন্ট করে। তারপর হচ্ছে এটার জন্য একটা স্মল স্পেস লাগবে, এটা তৈরি করতে ইনএক্সপেন্সিভ, এবং এটা হচ্ছে যে ওয়েল অ্যাকসেপ্টেড বাই দ্য রুরাল এন্ড আরবান এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে যে আমার সুবিধাগুলো তোমাদেরকে বলেছি, ওয়াটার সিল ল্যাট্রিনের সুবিধাগুলো, ঠিক আছে, হ্যাঁ। দেন তোমাকে এখান থেকে আরেকটা কোশ্চেন করবে যে এটা ওয়াটার সিল ল্যাট্রিনের কি কি পার্টস রয়েছে, হ্যাঁ, পার্টস গুলা কি কি। প্রথমে যেটা রয়েছে সুপার স্ট্রাকচার, হ্যাঁ, চারপাশে থাকবে একটা বাউন্ডারি থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্কোয়াটিং প্লেট তুমি যেখানে পা রাখছো, ঠিক আছে। তারপর একটা প্যান থাকবে যেখানে পিসেসটা পড়বে, ঠিক আছে, যেখানে তুমি হচ্ছে যে ওয়াটার দিয়ে সেটাকে ওয়াশ করবা, ঠিক আছে। তারপর একটা ট্র্যাপ থাকবে, ট্র্যাপটা হচ্ছে যে তোমার কানেক্টিং পাইপের সাথে একটা কানেকশন রয়েছে এই ট্র্যাপের, ঠিক আছে। এবং এটা একটা ব্যান্ড পাইপের মতো থাকে, কানেক্টিং পাইপ থাকবে। তারপর হচ্ছে একটা ডাগ ওয়েল বা পিট থাকবে, ঠিক আছে। তাহলে এই কয়েকটা হচ্ছে যে আমার ওয়াটার সিল ল্যাট্রিনের পার্টস, ঠিক আছে। আচ্ছা, এখন ওয়াটার সিল ল্যাট্রিনটা তুমি কোথায় বসাবা, ঠিক আছে। এটা অবশ্যই তোমার ফ্লাড এফেক্টেড এরিয়ার জন্য সুইটেবল নয়, এবং এটা অবশ্যই তোমাকে ওয়াটারের সোর্স থেকে 50 ফিট দূরে থাকতে হবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে ওয়াটারের সোর্স থেকে প্রায় 50 ফিট দূরে আমি এটাকে প্লেস করব, ঠিক আছে। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে আমি এত কিছু কেন করছি, হ্যাঁ, আমি ওয়াটার সেল ল্যাট্রিন নিয়ে এত কথা বলছি কেন, যেন আমার এক্সপিটা বন্ড বা ফিকাল বন্ড ডিজিজ গুলা ট্রান্সমিট না হয়, ঠিক আছে। তাহলে এখানে আমার ফোকাস দিতে হবে যে এটাকে আমাকে অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে আমি একটা সুপার স্ট্রাকচার দাঁড় করায় দিলাম, হ্যাঁ, একটা ওয়াটার সিল ল্যাট্রিন আমি বসায় দিলাম, ঠিক আছে। এখন এটা কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি জানি না, সেখানে আমি গার্বেজ ফেলে দিচ্ছি, হ্যাঁ, তারপর হচ্ছে রিফিউজ ফেলে দিচ্ছি আমি আমার ইয়াতে ওয়াটার সিল ল্যাট্রিনে। তারপর মনে করো যে আমি ইউজ করার পরে আমি সেখানে ফ্লাশ করছি না, ঠিক আছে, হ্যাঁ, এক্সট্রা ওয়াটার দিয়ে সেটাকে আমি ফ্লাশ করছি না। তারপর সেটা ইউজ করার পরে আমি মনে করো যে হ্যান্ড ওয়াশটা ঠিকভাবে করছি না, তাহলে আলটিমেটলি আমার কোনো কিছুই হবে না। তাহলে এটা অবশ্যই আমাকে স্পেসিফিক পারপাস, দ্যাট মিন্স হচ্ছে এক্সপিটা ডিসপোজ করতে হবে এখানে, এখানে অন্য কিছু ডিসপোজাল করা যাবে না। অবশ্যই সেটাকে ক্লিন রাখতে হবে, ড্রাই রাখতে হবে, এবং সেটাকে ওয়াশ করতে হবে ফ্রিকুয়েন্টলি। এবং হচ্ছে প্রতিবার ইউজের পরে যে প্যান যেটা রয়েছে সেই প্যানটাকে অবশ্যই ফ্লাশ করতে হবে, এবং হচ্ছে 1 to 2 লিটার ওয়াটার মিনিমাম রিকোয়ারমেন্ট যে ফ্লাশের জন্য, ঠিক আছে। যেন আমার এটা পিসেসটা কখনোই ভিজিবল না থাকে, ঠিক আছে, পিসেসটা কখনোই ভিজিবল না থাকে, সেদিকে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, অনেকে সেপটিক ট্যাঙ্ক নিয়ে কোশ্চেন করে যে সেপটিক ট্যাঙ্কটা কি। হুম, এটা হচ্ছে যে এক্সক্রিটা ডিসপোজ করা হয়, সাথে লিকুইড ওয়াশও থাকে, ওয়েস্ট ম্যাটেরিয়ালও থাকে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিলিংস, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল হাউস হোল্ডের জন্য এটা আমরা ব্যবহার করে থাকি সেপটিক ট্যাঙ্কটা। আচ্ছা, আরেকটা নন সার্ভিস টাইপের মধ্যে কেমিক্যাল ক্লোজেট বলে একটা টার্ম রয়েছে। এটা এটা মনে রাখতে হবে, এখানে আমরা কি করি, এখানে কোনো আমরা হচ্ছে যে ওয়াটার আমরা ইউজ করব না। এক ধরনের লিকুইড থাকে এটার মধ্যে, সেটা হচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট যেটা থাকবে সেটা হচ্ছে ফর্মালডিহাইড এবং অ্যামোনিয়াম কম্পাউন্ড গুলো থাকবে, কিছু ডিওডোরাইজিং এজেন্ট থাকে, এবং এটা আমরা কেমিক্যাল ক্লোজেটটা ইউজ করা হয় সাধারণত নাইট কোচ অথবা এরোপ্লেনে আমরা এটাকে দেখতে পাই, ঠিক আছে। ওকে,
এতটুকু জানলে হবে। এখন যেটা হচ্ছে যে সিউড এরিয়া, হ্যাঁ, এতক্ষণ যে যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে যে আনসিউড এরিয়া। সিউড এরিয়া বা ওয়াটার ক্যারেজ সিস্টেমটা কি? ওয়াটার ক্যারেজ সিস্টেমটা এটা ইম্পর্টেন্ট। তাহলে ওয়াটার ক্যারেজ সিস্টেমটা হচ্ছে হোম বা রেস্টুরেন্ট বা এনি আদার এস্টাবলিশমেন্ট থেকে ওয়েস্ট ওয়াটারের সাথে তোমার হচ্ছে সলিড অথবা লিকুইড এক্সক্রিটা চলে আসবে। কিভাবে আসবে? এটা হচ্ছে আন্ডার যে লাইন একটা ট্রাঙ্ক থাকবে, নেটওয়ার্ক থাকবে, আন্ডারগ্রাউন্ড পাইপের একটা নেটওয়ার্ক থাকবে যেটাকে বলা হচ্ছে সুয়ার, SEWER সুয়ার, ঠিক আছে। এবং হচ্ছে এটার মাধ্যমে দিয়ে এটা আলটিমেট ডিসপোজাল সাইটে এটা যাবে। এটাকে বলা হচ্ছে ওয়াটার ক্যারেজ সিস্টেম বা সুয়ারেজ সিস্টেম, ঠিক আছে। হ্যাঁ, এখন এই সুয়ারেজ সিস্টেমের মেথড গুলা কি কি রয়েছে? সুয়ারেজ সিস্টেমের মেথড গুলার মধ্যে এটা হচ্ছে যে দুইটা মেথড। একটা হচ্ছে যে মডার্ন যে মেথড গুলো সেটা হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট এবং হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, প্রাইমারি ট্রিটমেন্ট এবং সেকেন্ডারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্টে কি হয়? প্রাইমারি ট্রিটমেন্টে হয় যে তিনটা কাজ এখানে, একটা হচ্ছে যে স্ক্রিনিং, গ্রিড চেম্বার এবং হচ্ছে প্রাইমারি সেডিমেন্টেশন, ঠিক আছে। আচ্ছা, এখন প্রাইমারি সেডিমেন্টেশনে দুই ধরনের প্রোডাক্ট তৈরি হয়, একটা হচ্ছে ইফ্লুয়েন্ট এবং হচ্ছে স্লাজ। ওকে, তাহলে ইফ্লুয়েন্টটা তখন সেকেন্ডারি ট্রিটমেন্টে চলে যাবে এবং সেখানে অ্যারোবিক ডাইজেশন হবে এবং এখানে এটাকে সেকেন্ডারি ট্রিটমেন্টের পোর্শন হিসেবে ধরা হয়েছে। তাহলে আমি যদি একটু শর্ট করে তোমাদেরকে, আমি যখন ইনিশিয়াল ক্লাসে যখন ডিটেলস তোমাদেরকে বলেছিলাম সেখানে একটা ফিগার তোমাদেরকে দেখানো হয়েছে, ওই ফিগারটা মনে রাখলেই এনাফ। প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্টে কি হয়? প্রাইমারি ট্রিটমেন্টের কম্পোনেন্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে স্ক্রিনিং, গ্রিড চেম্বার এবং হচ্ছে প্রাইমারি সেডিমেন্টেশন। তাহলে প্রথমে যেটা করতে হবে যে আমার নাইট সয়েলটা আসার সাথে সাথে আমি এটার মধ্যে যদি ডেড এনিম্যাল থাকে অথবা এনি আদার সলিড পার্টিকেল থাকে তাহলে সেটা হচ্ছে যে স্ক্রিনিং করে সেটাকে আমি ফেলে দিব, ঠিক আছে। মেকানিক্যালি সেটাকে আমি ডিসপোজ করে ফেলবো। তাহলে যেটা থাকবে সেটা অটোমেটিকলি আমার এই যে স্ক্রিনিং দিয়ে আমার গ্রিড চেম্বারে চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, গ্রিড চেম্বারে যাওয়ার পরে সেটা কি হবে? গ্রিড চেম্বারে সেটা হচ্ছে যে সলিড লাইক স্যান্ড অথবা গ্রেভেল গুলাকে আমার সেটেল ডাউন হবে, ঠিক আছে। ওকে, যদি সেটেল ডাউন হয়ে যায় তাহলে অবশিষ্ট যে অংশটুকু থাকে সেটা চলে যাবে হচ্ছে যে আমার প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে। ওকে, প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে গিয়েও এখানে আবারও হচ্ছে যে 50 to 70% সলিড ওয়েস্ট গুলা সেটেল ডাউন হয় এবং হচ্ছে কলিফর্ম অর্গানিজমের পার্সেন্টেজ 30 to 40% রিডিউসড হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইমারি সেডিমেন্টেশন। আচ্ছা, প্রাইমারি সেডিমেন্টেশনে তখন কি হয় যে 95% ব্ল্যাক মাস থিক, মানে ব্ল্যাক ওয়াটার থাকবে 95%, উইথ হচ্ছে যে একটা ব্ল্যাক কালারের মাস ক্রিয়েট হবে, সেটাকে বলছি আমরা স্লাজ, ঠিক আছে। এবং এটার মধ্যে একটা ফাউল স্মেল থাকবে যেটা হচ্ছে প্রাইমারি সেডিমেন্টেশনে তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, সেই স্লাজটুকু আমি সেখান থেকে কি করবো? ডিসপোজ করে দেব। আচ্ছা, এখন সেকেন্ডারি ট্রিটমেন্টে চলে যাবে আমার ইফ্লুয়েন্ট পোর্শনটুকু। ইফ্লুয়েন্টে আমার সেকেন্ডারি প্রাইমারি ট্রিটমেন্ট থেকে সেকেন্ডারি ট্রিটমেন্টে চলে যাবে। সেখানে দুই ধরনের মেথড রয়েছে, একটা হচ্ছে ট্র্যাকলিং ফিল্টার মেথড এবং হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, ঠিক আছে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, যেটাকে বলা হচ্ছে যে আমার এখানে তোমাকে এটাকে হার্ট বলা হচ্ছে। হ্যাঁ, অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসের হার্ট বলা হচ্ছে এরিয়েশন ট্যাঙ্ক। সেটা বলা হয় নাই যে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, সেখানে একটা ট্যাঙ্ক থাকবে সেটাকে বলা হচ্ছে এরিয়েশন ট্যাঙ্ক। সেই এরিয়েশন ট্যাঙ্কে গিয়ে আবার কি হয় যে আমার ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলার এরিয়েশন হয়ে অর্গানিক ম্যাটার গুলো আমার অক্সিডাইজড হয়, সেখান থেকে আমার বিভিন্ন ধরনের অর্গানিজম যেগুলো থাকে সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে। এবং সেখানেও আমার কি হয়? দুই ধরনের পোর্শন তৈরি হয়, একটা হচ্ছে যে ইফ্লুয়েন্ট এবং হচ্ছে স্লাজ হয়, ঠিক আছে। এখন সেখান থেকে আমার প্রাইমারি সেডিমেন্টেশন থেকে অ্যাক্টিভিটি সেকেন্ডারি সেডিমেন্টেশনের অ্যাক্টিভিটি স্লাজ প্রসেসে গিয়ে আমার যে প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে ইফ্লুয়েন্ট এবং হচ্ছে স্লাজ, ঠিক আছে। তাহলে ইফ্লুয়েন্টটা কি? ইফ্লুয়েন্টটা হচ্ছে এনি ওয়েস্ট ম্যাটেরিয়াল আফটার অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস। অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসের পরে যে লিকুইড পোর্শনটুকু থাকবে সেটাকে আমরা বলবো ইফ্লুয়েন্ট, আর সলিড ব্ল্যাক মাস যেটা থাকবে সেটাকে আমরা বলবো স্লাজ। তাহলে আমাকে এখানে কি করতে হবে? এখন এগুলাকে ডিসপোজ করে দিতে হবে। তাহলে আমি আমার
ডাইলিউশন মেথডের মাধ্যমে ইফ্লুয়েন্টটাকে আমরা ডিসপোজ করতে পারবো কোথায়, রিভার বা সিতে, তার আগে সেখানে একটা ক্লোরিনেশন করতে পারবো, অথবা এই ইফ্লুয়েন্টটাকে আমরা ইরিগেশন পারপাসে, আমরা এগ্রিকালচার পারপাসে এটাকে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন স্লাশটা আমরা কিভাবে ডিসপোজ করব? স্লাশটা আমরা ডিসপোজ করব, যে স্লাশ ডাইজেশন ট্যাঙ্ক থাকবে সেই স্লাশ ডাইজেশন ট্যাঙ্কে স্লাশটা ডাইজেশন হবে। ঠিক আছে, হ্যাঁ, এবং ডাইজেশন হয়ে সেটা কোথায় কোথায় চলে যাচ্ছে, সেটা হয়তো আমার যদি সিতে আমি ডিসপোজ করতে পারবো, ল্যান্ডে আমি ডিসপোজ করতে পারবো, ডিসপোজ করতে পারবো কোথায়, সিতে ডিসপোজ করতে পারবো, ল্যান্ডে ডিসপোজ করে ফেলতে পারবো। ঠিক আছে, তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই বা ওটা ওই ক্লাসে তোমরা দেখতে পারো যে আমার লেকচার শিটে একটা ছবি রয়েছে। ঠিক আছে, ওই ছবিটা যদি তোমরা ফলো করতে পারো, দ্যাটস এনাফ। ঠিক আছে, হ্যাঁ, আর রিটেনে যদি আসে তাহলে ওই ছবিটা দিয়ে 2-3টা কথা লিখে দিতে পারবা। আচ্ছা, এখানে ইফ্লুয়েন্ট আমি বলেছি অলরেডি, ইফ্লুয়েন্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যে এটা তোমাদেরকে জিজ্ঞেস করবে যে ইফ্লুয়েন্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ইফ্লুয়েন্টটা হচ্ছে যে ওয়েস্ট ওয়াটার আফটার অ্যাক্টিভিটি স্লাশ প্রসেস, এবং সেটা হচ্ছে দেখতে হবে ক্লিয়ার, কোনো ধরনের সেডিমেন্ট থাকবে না, কোনো ফিকাল ম্যাটার স্মেল এখানে থাকবে না। একটা ছোট মাছ যদি তুমি এখানে রেখে দাও সেটা আসলে খুব সহজে মারা যাবে না। তারপর হচ্ছে অন ইনকিউবেশন এট 37°C টেম্পারেচারে, এখানে কোনো পুট্রিফিকেশনের কোনো সাইন্স থাকবে না। অর্গানিক অ্যামোনিয়া যেটা রয়েছে শুড নট এক্সিড 1 parts per million। তাহলে এই কিছু ক্যারেক্টারিস্টিক্স তোমার ইফ্লুয়েন্টে থাকবে। এটা হয়তো অনেক সময় বক্স কোশ্চেন থাকতে পারে যে হোয়াট আর দি ক্যারেক্টারিস্টিক্স অফ ইফ্লুয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে রিফিউজ থেকে আমার ইম্পর্টেন্ট কিছু টার্মিনোলজি তোমাদেরকে যদি আমি বলি, তাহলে কি কি ধরনের এটা ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে তোমাদের মানে শুরুতে এই কোশ্চেন গুলো তোমাদেরকে করতে পারে যে ভাইবা টেবিলে বসে, যে সুয়েরেজ সিস্টেমটাকে অলরেডি বলে ফেলছি, যে সুয়েরেজ সিস্টেমটাকে, সুয়েরেজ সিস্টেমটা হচ্ছে যে এনি ওয়েস্ট ওয়াটার, এটার সাথে আমার থাকবে সলিড অথবা লিকুইড, কি থাকবে, এক্সক্রিটা থাকবে। ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে, হ্যাঁ, ট্রান্সপোর্ট সিস্টেম, ওয়েস্ট ওয়াটার সলিড এন্ড লিকুইড এক্সক্রিটা ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা হচ্ছে সুয়েরেজ সিস্টেম। আচ্ছা, আরেকটা টার্ম বলা হয়নি, এটা খুব ইম্পর্টেন্ট, সুয়েজ। সুয়েজ কাকে বলে, ডিফাইন সুয়েজ, SEWAG। সুয়েজটা হচ্ছে মনে রাখবা, এখানে আমার ওয়েস্ট ওয়াটার প্লাস সলিড এন্ড লিকুইড এক্সক্রিটা, হ্যাঁ, সলিড এবং লিকুইড এক্সক্রিটা এবং হচ্ছে ওয়েস্ট ওয়াটার যখন একসাথে থাকবে তখন সেটাকে আমি বলবো সুয়েজ। ঠিক আছে, তারপর হচ্ছে যে সুলেজ, ওয়েস্ট ওয়াটার উইদাউট এক্সক্রিটা। এটা তোমাকে যেমন একটা এক্সাম্পল আকারে তোমাদেরকে যদি বলা হয় যে তোমার ওয়াশরুমের যে ওয়াটার যেটা, হ্যাঁ, সেটা কি, সেটা কি সুয়েজ না সুলেজ? ঠিক আছে, সেটা অবশ্যই সুলেজ। ঠিক আছে, যে ওয়েস্ট ওয়াটার উইদাউট এক্সক্রিটা, যেখানে আমার কোনো এক্সক্রিটা থাকবে না সেটা হচ্ছে সুলেজ, ওয়েস্ট ওয়াটারের সাথে যেখানে আমার এক্সক্রিটা থাকবে সেটা হচ্ছে সুয়েজ। সুয়েজ, ওকে। আচ্ছা, তাহলে আন্ডারগ্রাউন্ড যে পাইপ চ্যানেল বা আন্ডারগ্রাউন্ড যে ট্রাঙ্ক চ্যানেল সেটাকে বলা হচ্ছে সুয়ার, SEWER, সুয়ার। ওকে, আরেকটা দুটো ডেফিনেশন, একটা হচ্ছে স্লাজ, হ্যাঁ, স্লাজটা হচ্ছে থিক ব্ল্যাক মাস কন্টেইনিং 95% ওয়াটার উইথ ব্যাড অর্ডার, ফাউল স্মেল থাকবে, 95% ওয়াটার থাকবে, একটা ব্ল্যাক থিক মাস, সেটাকে বলা হচ্ছে স্লাজ। আচ্ছা, এটা তো কখন, এটা কই থাকবে, অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসে এটা আমার তৈরি হবে। আচ্ছা, ইফ্লুয়েন্টটা হচ্ছে যে ওয়েস্ট ওয়াটার আফটার অ্যাক্টিভেটেড স্লাজ ট্রিটমেন্ট প্রসেস, যেটা থাকবে সেটা হচ্ছে যে ইফ্লুয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে এই ইম্পর্টেন্ট টার্মিনোলজি গুলো তোমাদের বা ডেফিনিশন গুলা তোমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, আরেকটা টপিক আজকে রয়েছে যে হাউজিং। হ্যাঁ, হাউজিং থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, যে হাউজিং এর ফাংশনটাকে বা হাউজিং এর রোলটাকে, হাউজিংটা কেন দরকার আমাদের। হাউজিং তোমাকে আমাকে ফিজিক্যাল প্রোটেকশন দিচ্ছে। ঠিক আছে, হাউজিং থাকার কারণে আমাদের কি হচ্ছে যে একটা কুকিং পারপাস বা ইটিং পারপাস বলো বা এক্সক্রিটরি ফাংশন, এই ফাংশন গুলো আমার প্রপার এডুকুয়েটলি হচ্ছে। তারপর হচ্ছে এটা তোমার হচ্ছে যে এটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এখানে আমার কমিউনিকেবল ডিজিজ গুলো ট্রান্সমিশন রেটটা কমে যাবে। ঠিক আছে, বা বিভিন্ন ধরনের হেলথ হ্যাজার্ড লাইক হচ্ছে যেমন তোমার নয়েজ বা রেডিয়েশন বা পলিউশন, হ্যাঁ, এগুলা থেকে তোমাকে প্রোটেক্ট করছে।
তাহলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর কারণে আমাদের হাউজিংটা খুব বেশি দরকার। ঠিক আছে, হাউজিং থেকে তোমাকে ভাইবার টেবিলে খুব বেশি কোশ্চেন করবে না। এখানে হয়তো 2-3টা কোশ্চেন করতে পারে যে একটা স্ট্যান্ডার্ড হাউজিং এর কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড হাউজিং। তাহলে আমাকে সাইটটা খেয়াল রাখতে হবে যে সাইটটা আসলে কোথায় হবে। সাইটটা হবে যে সাধারণত হচ্ছে যে আশেপাশে এরিয়া থেকে একটু এলিভেটেড হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেস থাকবে তোমাকে রাস্তায় ওঠার জন্য। ঠিক আছে, বা ভেক্টরে ব্রিডিং প্লেস যেন না থাকে আশেপাশে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে প্লেস সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে এটা আমি কি করব, যে আমার চারপাশে কতটুকু খোলা জায়গা থাকবে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। যে শহর এরিয়ার জন্য যেহেতু আমার শহর এরিয়াতে ল্যান্ডটা হচ্ছে খুব এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আমি 1/3 স্পেস ফাঁকা রাখবো, যেটা রুরাল এরিয়াতে 2/3 স্পেসটা আমি ফাঁকা রাখবো। ফ্লোরটা আমার কেমন থাকবে, ফ্লোরটা আমার থাকবে হচ্ছে যে পাকা থাকবে। ঠিক আছে, এখানে ডাম্প প্রুফ হবে, তারপর হচ্ছে স্মুথ হবে, এবং হচ্ছে ক্র্যাক বা ক্র্যাভিসের অ্যাবসেন্স থাকবে। এটা আরেকটা ইম্পর্টেন্ট যে আমার যদি হাউজিং এর যদি কোনো ওয়াল বা ফ্লোর যদি ক্র্যাকস এবং ক্র্যাভিস থাকে, তাহলে সেখানে আমার কি ধরনের ভেক্টর বোর্ন ডিজিজ হওয়ার চান্স থাকবে। অবশ্যই হচ্ছে যে স্যান্ড ফ্লাই বর্ন ডিজিজ গুলো হবে। ঠিক আছে, স্যান্ড ফ্লাই বর্ন ডিজিজ গুলো আমার বেশি হবে। তাহলে কারণ হচ্ছে স্যান্ড ফ্লাই গুলার আবাসস্থল হচ্ছে বিভিন্ন ধরনের রেক্স এবং হচ্ছে যে ক্রেভিস, তাহলে এটা আমার মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে ওয়ালটা কেমন থাকবে, ওয়ালটা অবশ্যই আমার স্ট্রং থাকবে, স্মুথ থাকবে, লো হিট ক্যাপাসিটি থাকবে। ঠিক আছে, হ্যাঁ, লো হিট ক্যাপাসিটি। তারপর হচ্ছে ওয়েদার রেসিস্টেন্স থাকবে, এটা ইজিলি ড্যামেজ করা যাবে না। এটা কিছু ক্যারেক্টারিস্টিক্স, এগুলা খুব সহজভাবে মনে রাখতে পারবা। আমার রুফটা কেমন থাকবে, ছাদটা আমার প্রায় 10 ফিট থাকবে ফর কমফোর্ট জোনের জন্য। আমার রুম কয়টা থাকবে, ঠিক আছে, হ্যাঁ, আমার রুম থাকবে হচ্ছে মিনিমাম 2টা রুম থাকবে। ঠিক আছে, হ্যাঁ, 2টা রুমের চেয়ে কম হবে না। ঠিক আছে, অন্তত 2টা রুম থাকতে হবে। ফ্লোর এরিয়াটুকু কতটুকু হবে, একটা ফ্লোর এরিয়া, একটা স্ট্যান্ডার্ড রুমের সাইজ হচ্ছে 10/12 ফিট। ঠিক আছে, 10x12, মানে দ্যাট মিনস হচ্ছে যে 100 স্কোয়ার ফিট যদি তুমি 2জন থাকো। ঠিক আছে, আর যদি সিঙ্গেল পার্সন হয় তাহলে 10/10 ফিট। ঠিক আছে, তাহলে হচ্ছে যে 1 স্কোয়ার ফিট, সরি 100 স্কোয়ার ফিটের ফ্লোর এরিয়াটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কখনোই তোমার ফ্লোর এরিয়া লেস দেন 50 স্কোয়ার ফিট হবে না, 5/5 হবে না। ঠিক আছে, আচ্ছা, উইন্ডো, ঠিক আছে, অ্যাটলিস্ট 2টা উইন্ডো তোমার থাকতে হবে। এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর মেইন থিমটুকু তোমাদের পড়ে মনে রাখতে হবে যে একটা হাউজিং এর স্ট্যান্ডার্ডটা কি কি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা তোমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার হাউজিং এ যদি প্রবলেম থাকে তাহলে তোমার কি কি হেলথের উপরে ইমপ্যাক্ট করছে। হ্যাঁ? অথবা ইমপ্রপার হাউজিং এর কারণে তোমার কি কি ধরনের হেলথ প্রবলেম হচ্ছে। তারপর হচ্ছে কোনো হাউজিং এবং হচ্ছে হেলথ এর মধ্যে কোনো কানেকশন রয়েছে কিনা, এটা তোমাদের ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন। ঠিক আছে, সাধারণত যদি তোমার হাউজিং যদি প্রপার ওয়েতে না হয়, তাহলে সে যেখানে এখানে তোমাদের কি হবে, তোমাদের রেসপিরেটরি ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকবে। লাইক হচ্ছে তোমার কমন কোল্ড থাকবে, টিউবারকুলোসিস হওয়ার চান্স থাকবে, ইনফ্লুয়েঞ্জা হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, মিজলস থাকবে। তাহলে রেসপিরেটরি বর্ন ডিজিজ গুলো হচ্ছে আমার হাউজিং এর সাথে রিলেটেড। তুমি যদি একটা রুমে যেখানে 2জন থাকার কথা, সেখানে যদি মোর দেন 2 পার্সন থাকো, এবং যদি কারো যদি তোমার মনে করো যে ইনফেকশাস ডিজিজ থাকে, হ্যাঁ, স্কিন ইনফেকশাস, ডার্মাটোলজিক্যাল যদি প্রবলেম থাকে, যেমন স্কেবিস, হাইলি কন্টাজিয়াস ডিজিজ। ঠিক আছে, হ্যাঁ, স্কেবিস হবে, রিংওয়ার্ম, ইম্পিটিগো। ঠিক আছে, তাহলে এই যে স্কিন যে ইনফেকশন গুলো, সেই ইনফেকশন গুলো হচ্ছে খুবই কন্টাক্টে তোমার একজন থেকে আরেকজনে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এদিকে আমার এই প্রবলেম গুলো হবে ইমপ্রপার হাউজিং এর কারণে। তোমার প্লেগ হতে পারে, তারপর হাউস বাই বর্ন ডিজিজ হতে পারে, তারপর হচ্ছে যে ফ্লি বর্ন ডিজিজ হতে পারে, মসকুইটো বর্ন ডিজিজ হবে। ঠিক আছে, ইমপ্রপার হাউজিং এর কারণে তোমার কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকবে, আলটিমেটলি তোমার মর্টালিটি এবং মরবিডিটির উপরে ইফেক্ট করছে। ঠিক আছে, হাই মর্টালিটি এবং মরবিডিটি হবে। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখবো, যেটা হচ্ছে ইমপ্রপার হাউজিং এর কারণে হেলথের উপরে ইফেক্ট করছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস হয়তো তোমাদেরকে এখানে ধরবে না, সেটা হচ্ছে যে যে একটা পার্সনের জন্য রুমের সাইজটা কেমন থাকবে। ঠিক আছে, একটা রুমে সাধারণত 2জন থাকতে পারবে। ঠিক আছে, 2জনের রুমে তুমি 3জনকে রাখতে পারবা, 3জনের রুমে তুমি 5জনকে রাখতে পারবা, 4জনের রুমে তুমি 7জন থাকতে পারবে। ঠিক আছে, 5টা রুমের জন্য 10জন। ঠিক আছে, তাহলে একটা অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড পার্সন পার রুম। ঠিক আছে, হ্যাঁ, 1 রুম ফর 2 পার্সন, 2 রুম ফর 3 পার্সন। ঠিক আছে, 3 রুম, 5জনের একটা চার্ট এই এই লেকচার শিটে আমার রয়েছে।
ঠিক আছে, এখন ফ্লোর স্পেসটা কেমন হবে? তোমাকে বলেছিলাম যে একজন মানুষ যদি হয় মিনিমাম 100 স্কোয়ার ফিট, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে দেড় জন মানুষ হচ্ছে যে চিলড্রেন বিটুইন 1 to 10 years কাউন্টেড অ্যাজ এ হাফ এ ইউনিট, ঠিক আছে? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে হাফ এ ইউনিট। তাহলে হচ্ছে 110 স্কোয়ার ফিটের একটা রুমে তুমি দুজনকে রাখতে পারবা, 90 to 100 স্কোয়ার ফিটের রুমে তুমি একজন এবং হচ্ছে 1 থেকে 10 বছরের একটা বাচ্চা তোমার সাথে থাকতে পারবে। 70 to 90 স্কোয়ার ফিটের রুমে তুমি একজনকে রাখতে পারবা। 50 to 70 স্কোয়ার ফিটের রুমে তুমি 1 থেকে 10 বছরের একটা বাচ্চাকে রাখতে পারবা। আন্ডার 50 স্কোয়ার ফিটের কোনো রুমই হবে না, ঠিক আছে? 5 বাই 5 ফিট কোনো রুম হবে না। হ্যাঁ, তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট যে এ বেবি আন্ডার 12 মান্থ ইজ নট কাউন্টেড, ঠিক আছে? এটাকে আমি পার্সন হিসেবে এই ক্ষেত্রে আমি কাউন্ট করব না। আর চিলড্রেন বিটুইন 1 to 10 ইয়ার্স সেটাকে বলা হচ্ছে হাফ এ ইউনিট। হ্যাঁ, ওকে, এটাকে আমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের রিফিউজ, এক্সক্রিট এবং হাউজিং, হ্যাঁ, এই তিনটা টপিকের উপরে ভাইবার মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমার রিফিউজ এবং হচ্ছে এক্সক্রিটা, ঠিক আছে? ইন শর্ট যদি আমি লাস্টে তোমাদেরকে বলতে যাই, তাহলে শুরুতেই তোমাকে যেটা অবশ্যই মাস্ট টু নো জানতেই হবে সেটা হচ্ছে রিফিউজের ডেফিনিশন, রিফিউজের টাইপ, রিফিউজ ডিসপোজালের যে 6টা মেথড, 6টা মেথডে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা গ্রামীণ এরিয়ার জন্য, রুরাল এরিয়ার জন্য ভালো, এই কোশ্চেন গুলোর অ্যান্সার তোমাকে অবশ্যই জানতে হবে। রিফিউজ এর এক্সাম্পল জানতে হবে, গার্বেজ এর এক্সাম্পল জানতে হবে, তারপরে তোমার রাবিশের এক্সাম্পল জানতে হবে। আর এক্সপিটা থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কিছু টার্মিনোলজির যে ডেফিনিশন গুলো রয়েছে, যে সুয়েজ কাকে বলে, সুলেজ কাকে বলে, সুয়ার কাকে বলে, স্লাচ কাকে বলে, ইফুইন কাকে বলে, সুয়ারের সিস্টেমটা কি, এই ডেফিনিশন গুলো তোমাদেরকে শুরুতে ধরবে। তারপরে ওয়াটার সেল ল্যাট্রিন, হ্যাঁ, ওয়াটার সেল ল্যাট্রিনের সুবিধা কি, ওয়াটার সেল ল্যাট্রিন কিভাবে তুমি মেনটেন করবা। তারপর হচ্ছে স্যানিটেশন ব্যারিয়ার, হ্যাঁ, সেই স্যানিটেশন ব্যারিয়ারটা কি, হ্যাঁ, কোথায় কোথায় তুমি স্যানিটেশন ব্যারিয়ারটিকে তুমি ইম্পোজ করতে পারবা। যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল গুলা কি কি রয়েছে যেগুলোর মধ্যে ডিজিজটা ট্রান্সমিট হয়। তারপরে হচ্ছে তোমার এখানে অ্যাক্টিভিটির স্লাস প্রসেসটা, এটা রিটার্নের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে মোটামুটি আমার এনভায়রনমেন্টাল হেলথের রিফিউজ এবং এক্সপিটা পোর্শনটুকু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবশেষে যেটা আমি বলবো, তোমাদের যারা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট রয়েছে তারাও তো সবকিছুই পড়বা, কিন্তু এনভায়রনমেন্টাল হেলথের ওয়াটার, এয়ার এন্ড ভেন্টিলেশন, রিফিউজ এবং এক্সপিটা, এই তিনটা টপিক অবশ্যই তোমরা পড়বা, ঠিক আছে? তোমাদের এটা পড়তেই হবে, এখান থেকে রিগার্ডিং যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলা কোশ্চেন পড়তে হবে। সেকেন্ড ক্যাটাগরিতে তোমরা রাখবো হচ্ছে নয়েজটাকে, ঠিক আছে? নয়েজটা তোমরা অবশ্যই পড়বা, সাথে তোমাদের লাইট থেকে দুই একটা কোশ্চেন তোমার জন্য ইম্পর্টেন্ট, রেডিয়েশন থেকে দুই একটা কোশ্চেন তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং সর্বশেষ হচ্ছে যেমন একটা হাউজিং, এখান থেকেও দুই একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে অবশ্যই তোমার জানতে হবে আমার ওয়াটার, এয়ার, ভেন্টিলেশন, রিফিউজ এবং এক্সপিটা, ঠিক আছে? এবং আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে এনভায়রনমেন্টাল হেলথের এটা হচ্ছে তোমাদের যে 4টা গ্রুপ রয়েছে, সেই 4টা গ্রুপের গ্রুপ এ তে তোমার এনভায়রনমেন্টাল হেলথের রিটেন কোশ্চেন থাকবে, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে আমার আজকেই শেষ ক্লাস। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা যদি তোমাদের কোনো হেল্প লাগে অবশ্যই জানাবা, ঠিক আছে? ভালো থাকবা, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে।